type 1, type 2, type 3 hypersensitivity. That means the antibody mediated hypersensitivity. Now the type 4, একটুখানি ডিসকাশন হয়েছিল টাইপ 4 delayed or cell mediated hypersensitivity অথবা T cell mediated hypersensitivity. Type 4 delayed type or T cell mediated hypersensitivity. Delayed type এটাকে এই জন্য বলা হচ্ছে কারণ সাধারণত এই হাইপারসেনসিটিভিটিটা হতে সময় নেয় হচ্ছে 48 to 72 hours। এবং T cell mediated সেজন্য এটাকে বলা হচ্ছে সেল মিডিয়েটেড ডিলে টাইমের উপর ডিপেন্ড করা হচ্ছে সেজন্য এটাকে বলা হচ্ছে ডিলেড টাইপ অফ হাইপারসেনসিটিভিটি। এটা আমরা তিনটা অ্যান্টিবডি একটা পেলাম সেল মিডিয়েটেড। এখন হচ্ছে সেল মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটি অনেক ভাবে একটা হচ্ছে টিউবারকুলিন টাইপ, আরেকটা হচ্ছে গ্রানুলোমেটাস রিঅ্যাকশন, আরেকটা হচ্ছে কন্টাক্ট ডার্মাটাইটিস। তোমাকে জিজ্ঞাসা করবে টাইপ 4 কি ভাবে হতে পারে। একটা হচ্ছে কিভাবে টিউবারকুলিন টাইপ। টিউবারকুলিন ডিজিজে আমরা টিউবারকুলিন টেস্ট যেটা করে থাকি সেটা হচ্ছে টাইপ 4 হাইপারসেনসিটিভিটি। আর টিউবারকুলিন ইনফেকশন অনেক সময় গ্রানুলোমা তৈরি হয় সেটা হচ্ছে গ্রানুলোমেটাস রিঅ্যাকশন, সেটাও হচ্ছে টাইপ 4। আরেকটা হচ্ছে কন্টাক্ট ডার্মাটাইটিস, সেটা হচ্ছে টাইপ 4 হাইপারসেনসিটিভিটি। আর টাইপ 4 হচ্ছে অলওয়েজ তুমি দেখবে যে ইন্ট্রাসেলুলার মাইক্রো অর্গানিজমের এগেইনস্টে টাইপ 4 হাইপারসেনসিটিভিটিটা হয়। কারণ ইন্ট্রাসেলুলার মাইক্রো অর্গানিজম তো আছে, তার সাথে সাথে ভাইরাসও আমরা জানি যে অবলিগেটরি ইন্ট্রাসেলুলার অর্গানিজম। তাহলে তাদের এগেইনস্টে যে হাইপারসেনসিটিভিটি অথবা যে রিঅ্যাকশনটা হয় সেটা অলওয়েজ হচ্ছে সেল মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটি। আর অ্যান্টিবডি ইন্ট্রাসেলুলার অর্গানিজমের এগেইনস্টে কাজ করতে পারে না, কারণ ওখানে অ্যান্টিবডি ঢুকতে পারে না। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না ম্যাম। আমার কথা একটু ক্লিয়ার শুনতে আমি একটু বুঝতেই পারি না ম্যাম, ভেঙে ভেঙে আসতেছে। এখন ঠিক জি আছে? ম্যাম এখন ঠিক আছে? ম্যাম ম্যাম আরেকটু মাইক্রোফোনটা আরেকটু সামনে এসে কথা বললে ভালো। এখন ঠিক আছে? জি ম্যাম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো নেক্সট এটা দিন হবে। ডায়াগ্রামটা আমি সেদিন লাস্ট ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম। যেমন কোন একটা অ্যান্টিজেন ঢুকলো অথবা অর্গানিজম, যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটাকে টেক আপ করলো and process and present antigen with the help of the T helper cell. T helper cell এর দুটো সাবসেল, একটা হচ্ছে T helper 1 আর একটা T helper 2। T helper T cell যখন অ্যাক্টিভেটেড হবে তখন ওর থেকে ইন্টারলিউকিন 2 এবং গামা ইন্টারফেরন লিবারেট হবে। গামা ইন্টারফেরন কার উপরে কাজ করবে? ম্যাক্রোফেজের উপরে কাজ করে ম্যাক্রোফেজকে সেন্সিটাইজ করবে, তার সাথে অনেক লাইটিক এনজাইম লিবারেট হবে, ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করবে। এটা হচ্ছে টিউবারকুলিন টাইপ অফ রিঅ্যাকশন। এখান থেকে আমি যাই, যেমন ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করার পরে যেটা আমরা বলছি সেটা হচ্ছে ইপিথেলয়েড সেল, এবং অনেকগুলি ইপিথেলয়েড সেল একসাথে হয়ে যেটা হবে সেটা হচ্ছে জায়ান্ট সেল। এটা হচ্ছে গ্রানুলোমেটাস রিঅ্যাকশন। তাহলে sensitization of the macrophage, liberation of the lytic enzyme, tissue damage, সেটা হচ্ছে টিউবারকুলিন টাইপ। আর গ্রানুলোমেটাস রিঅ্যাকশন সেটা হচ্ছে দেখো ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড হবে, অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ একসাথে হয়ে যেটা হবে সেটা হচ্ছে জায়ান্ট সেল। তার মানে অনেকগুলি ইপিথেলয়েড সেল একসাথে হয়ে তৈরি করবে জায়ান্ট সেল। এটা হচ্ছে গ্রানুলোম। তার চারিপাশে থাকবে ক্রনিক ইনফ্লামেটরি সেল। গ্রানুলোমা অ্যাকচুয়ালি টিউবারকুলোসিসের গ্রানুলোমা তৈরি হয়ে গেলে তোমরা এটা মনে রাখবে যে গ্রানুলোমা হচ্ছে ফার্দার প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ব্যাকটেরিয়া। গ্রানুলোমা এই কারণেই হচ্ছে। তাহলে এটা হচ্ছে দুটো, একটা হচ্ছে টিউবারকুলিন টাইপ আর একটা গ্রানুলোমেটাস রিঅ্যাকশন। আর এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কন্টাক্ট ডার্মাটাইটিস। আমি ছবি দেখেই তোমাদেরকে বলে দিচ্ছি
নেক্সট আগের স্লাইডটাতে জানতে চাই। তাহলে দেখো এখানে যে টিউবারকুলিন টাইপ আমরা যেটা বলেছি occur when antigen activates sensitized T cell. Activation of the T cell by antigen on APC result in the secretion of various cytokines including interleukin 2 and gamma interferon. They activate the macrophage. তাহলে এটা হচ্ছে টিউবারকুলিন। তার পাশে এখানে স্লাইডের মধ্যে নাই, তাহলে দেখা যাচ্ছে তারপরে যেটা হবে epithelial cell and they form the giant cell. This is the granulomatous reaction. Next slide. No, overall effectively आगे पढ़ेছি overall effect of the cytokine is to draw macrophages into the area and activate them, promoting increase phagocytosis activity and increase lytic enzyme for more efficient killing. তাহলে এটুকু পর্যন্ত তুমি মনে রাখবে টিউবারকুলিনটা। নেক্সট আর গ্রানুলোমা হচ্ছে activated macrophage. They form the giant cell and surrounded by the chronic inflammatory cell. এটা টিউবারকুলোসিসও গ্রানুলোমা তৈরি হতে পারে। টিউবারকুলোসিসে তোমরা মনে রাখবে দুই ধরনের রিঅ্যাকশন, একটা হচ্ছে delayed type of hypersensitivity mediated by the T helper cell, sensitized T helper cell. আরেকটা হচ্ছে গ্রানুলোমা তৈরি করে সে টিউবারকুলোস ডিজিজ করছে, ফার্দার অ্যাক্টিভেশন অফ দা further spread the bacteria. তাহলে গ্রানুল আছে কি পরে আমরা যখন টিউবারকুলোসিস করব আর বেটার বুঝতে পারবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে গ্রানুলোমা। নেক্সট নেক্সট তারপর নাম্বার 3 হচ্ছে কন্টাক্ট ডার্মাটাইটিস। কন্টাক্ট ডার্মাটাইটিস দেখো ভেরিয়াস কসমেটিক্স আমরা যেটা ইউজ করছি, হেয়ার ডাইস, পয়জন ওক, পয়জন আইভি, এই সমস্ত কতগুলি জিনিস আছে যারা দে আর মেডিয়েটেড বাই দ্য টি সেল। তাহলে contact dermatitis is one of the example of the delayed type of hypersensitivity reaction. তাহলে various cosmetics, dye, poison oak, poison ivy, this causes the type 4 hypersensitivity reaction. কিভাবে করছে? These substances are small molecule. এটা আসলে অ্যাকচুয়ালি তারা হ্যাপটিন হিসেবে কাজ করে। যখন বডির ভিতরে ঢুকবে বডি প্রোটিনের সাথে অ্যাটাচ হয়ে they act as antigen. So become complete antigen and this complex যখনই সে অ্যান্টিজেনিক হয়ে যাবে তখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তাকে চিনবে and process and present আগের মতো and কোথায় যাবে টি হেল্পার সেল। টি সেল যখন সেন্সিটাইজ হবে সেন্সিটাইজেশন হয়ে থেকে যাবে। নেক্সট স্লাইড। সেন্সিটাইজেশন হবে এবং টি সেল যখন সেন্সিটাইজ হবে সেই তারা অ্যাক্টিভেট করবে ম্যাক্রোফেজকে and macrophage থেকে অনেক ধরনের লাইটিক এনজাইম লিবারেট হবে and to the surrounding tissue and localized tissue destruction can ensue. Next. এরপরেটা দেখুন একটু ভুলভাল করতেছি। এরপরে আচ্ছা না আমাকে পরে দেখো ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করছে, অ্যাক্টিভেশন অফ দ্য ম্যাক্রোফেজ and release of the lytic enzyme result in the redness and pustule that is characterized in this reaction. Contact dermatitis এমন একটা সিম্পটম যেখানে হচ্ছে কোন একটা যে সাপোজ একটা কসমেটিক্স লিপস্টিক তুমি ইউজ করলে দেখলে যে ওখানে একটু পরেই তোমার রেডনেস এবং পাস্টিউল অথবা ভেসিকল ডেভেলপ করবে। এটা কি হবে পরে? তাহলে এই সমস্ত কসমেটিক্স দে অ্যাক্ট অ্যাজ এ হ্যাপটেন, তারা বডি প্রোটিনের সাথে অ্যাটাচ হয়ে দে বিকাম অ্যান্টিজেনিক। যখন অ্যান্টিজেন হবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থেকে রিকগনাইজ করবে, টি সেলের গায়ে নিয়ে আসবে, টি সেল থেকে চিনবে TCR দিয়ে, টি সেল থেকে তখন ইন্টারলিউকিন 2 রিলিজ হয়ে এবং গামা ইন্টারফেরন দে অ্যাক্টিভেট দ্য ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ যখনই অ্যাক্টিভেটেড হবে ম্যাক্রোফেজ থেকে অনেক ধরনের লাইটিক এনজাইম লিবারেট হবে and this enzyme is responsible for redness and pustule. Contact dermatitis যেটা হয় সাইন সেটা যে রেডনেস থাকে, ভেসিকল, পাস্টিউল ডেভেলপ। তাহলে টাইপ 4 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন তিন ভাবে, একটা হচ্ছে টিউবারকুলিন টেস্ট, টিউবারকুলিন টাইপ অফ রিঅ্যাকশন, নাম্বার 2 হচ্ছে গ্রানুলোমেটাস এন্ড নাম্বার 3 হচ্ছে কন্টাক্ট ডার্মাটাইটিস। শুধুমাত্র ছবিটা দেখলে তুমি তিনটা জায়গায় মানে ঘুরে আসতে পারো, তাহলে ডায়াগ্রামটা ইজ সো ইম্পর্টেন্ট। নাও দ্য এক্সাম্পল অফ টাইপ 4 hypersensitivity. Next slide. Example of type 4 hypersensitivity reaction, tuberculin test, lepramine test, viral infection, contact dermatitis, histoplasmosis, এটা একটা fungal infection,
Schistosomiasis is a parasitic infection এখানে গ্রানুলোমা তৈরি হয় হিস্টোপ্লাজমোসিস লাঙে এটা ইনফেকশন কন্টাক্ট ডার্মাটাইটিস তারপরে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এগুলি সবই হচ্ছে টাইপ 4 হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন তাহলে টিউবারকুলিন টেস্ট তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে এক্সেপ্ট টিউবারকুলিন টেস্ট গিভ দ্য এক্সাম্পল অফ টাইপ 4 হাইপার সেনসিটিভিটি তাহলে লেপ্রামিন টেস্ট ভাইরাল ইনফেকশন কন্টাক্ট ডার্মাটাইটিস হিস্টোপ্লাজমোসিস সিস্টোসোমিয়াসিস এটা 2 ডায়াবেটিস মেলাইটাস এগুলি সবই হচ্ছে টাইপ 4 হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন আর অনেক আছে নেক্সট স্লাইড আমাদের দরকার নেই তাহলে এখান থেকে যে কোশ্চেন গুলি আমাদের হাইপার সেনসিটিভিটি শেষ 1 2 3 4 তাহলে আমি এখন একটু যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন যে পরের স্লাইডে দেখি পরেরটা আসে what are the difference between type 1 type 2 type 3 type 4 জায়গায় ডিফারেন্স বলতে পারে টাইপ 1 এটা আমি আগেই বলেছি সলিউবল অ্যান্টিজেন এবং ইমিউনোগ্লোবুলিন ই মেডিয়েটেড নেক্সট টাইপ 2 হচ্ছে বাউন্ড অ্যান্টিজেন দ্যাট মিন্স দ্য অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট অন দ্য সারফেস অফ a specific cell or tissue তাহলে এখানে কি হবে the damage caused by type 2 reaction is localized to a particular tissue or cell type তাহলে টাইপ 2 তে নাম্বার 1 হচ্ছে বাউন্ড অ্যান্টিজেন দ্যাট মিন্স দ্য অ্যান্টিজেন ইজ অলরেডি প্রেজেন্ট অন দ্য সারফেস অফ দ্য সেল আর নাম্বার 2 পয়েন্ট হচ্ছে কি এটা ইমিউনোগ্লোবুলিন আইজিজি অথবা আইজিএম মেডিয়েটেড নেক্সট নাম্বার 3 এর সাথে 2 ডিফারেন্স বললে সেটা একই রকম 2 সলিউবল অ্যান্টিজেন সরি 2 হচ্ছে সেল বাউন্ড অ্যান্টিজেন আর টাইপ 3 হচ্ছে সলিউবল অ্যান্টিজেন সলিউবল অ্যান্টিজেন আর ইমিউনোগ্লোবুলিন দুটোতেই সেম কিন্তু এখানে হচ্ছে টাইপ 2 তে হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হয়ে কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করে ক্লাসিক্যাল পাথওয়ে ম্যাক তৈরি করবে টিস্যু ডিস্ট্রাকশন কিন্তু টাইপ 3 তে লোকাল এবং সিস্টেমিক দুটোই হতে পারে এখানেও অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হচ্ছে কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করছে কিন্তু ম্যাক তৈরি করছে না এখানে কি তৈরি করছে এখানে অ্যানাফাইলোটক্সিন কিছু হচ্ছে আর কিছু হচ্ছে কেমোট্যাক্সিসের জন্য এগুলি সেলগুলি ইনজুরি সাইডে এসে লাইটিক এনজাইম লিবারেট করছে আর টাইপ 3 তে হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিস্টেমিক মানে যেখানে যেখানে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হবে সেখানে সেখানে কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করে আর টাইপ 2 অনেকটা লোকালাইজ পার্টিকুলার সেল এবং টিস্যুতে যে অ্যান্টিজেনটা থাকবে তার এগেইনস্টে অ্যান্টিবডি তার এগেইনস্টে কমপ্লিমেন্ট তাহলে ড্যামেজ হবে যে পার্টিকুলার সেল এবং টিস্যুটা কিন্তু এখানে হচ্ছে যেখানে যেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিপোজিশন হবে সেখানে সেখানে সেল ড্যামেজ হবে বাই অ্যাক্টিভেশন অফ দ্য কমপ্লিমেন্ট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জি ম্যাম আচ্ছা তাহলে হাইপার সেনসিটিভিটি জি ম্যাম শেষ এখন আমি যেটা করব সেটা হচ্ছে টলারেন্স আচ্ছা আমি স্লাইডটা একটু চেঞ্জ করছি টলারেন্স নিচে 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 আরো নিচে একদম নিচে এরকম করে হ্যাঁ স্লাইড দেখতে পাচ্ছ জি ম্যাম দেখা যাচ্ছে আচ্ছা টলারেন্সটা হ্যাঁ দেখতে পাচ্ছি টলারেন্সটা তাহলে কি হবে টলারেন্স এমনিতে তোমরা বলো টলারেন্স মানে কি দুইটা টলারেন্স আমরা বলি না টলারেন্স মানে কি আমি একটু বলে দিই তোমাদের যে অ্যান্টিজেন একটা ঢুকলো তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হলো সেটা হচ্ছে কি সেটাকে কি বলে ইমিউন রেসপন্স ভেরি গুড ইমিউন রেসপন্স এখন একটা অ্যান্টিজেন ঢুকলো বাট কোনো ইমিউন রেসপন্স হলো না সেটাকে আমরা কি বলছি টলারেন্স আর একটা সেলফ অ্যান্টিজেন বডিতে আছে সেলফ অ্যান্টিজেন তার এগেইনস্ট অ্যান্টিবডি সেটাকে আমরা কি বলছি অটোইমিউন তাহলে টলারেন্স কেন হচ্ছে সেটা আমাদের একটু বলতে হবে তাহলে টলারেন্স ডিফাইন যদি করা হয় টলারেন্স ইজ স্পেসিফিক ইমিউনোলজিক্যাল আনরেসপন্সিভনেস তার মানে কোন ইমিউনোজেনের এগেইনস্টে কোনো রেসপন্স না হয় দ্যাট মিন্স দ্য ইমিউন রেসপন্স টু অ্যান্টিজেন ডাজ নট অ্যাপিয়ার একটা অ্যান্টিজেন ঠিকই ঢুকলো কিন্তু তার এগেইনস্টে কোনো ইমিউন রেসপন্স হলো না এটা কেন হতে পারে
নর্মালি নেক্সট দেখো একটা ফিটাল লাইফে ইমিউন সিস্টেম খুব ইমেচিউর। এই সময় কোনো একটা অ্যান্টিজেন যদি আমাদের বডিতে ঢুকে, তাহলে ওই অ্যান্টিজেনের এগেইনস্টে যে সমস্ত টি সেল গুলি আসবে, তাদের টাচে ওই সমস্ত টি সেল আর ডিলেট, এগুলোকে আমরা বলছি ক্লোনাল ডিলেশন। তাহলে টি সেল যদি নাই থাকে তাহলে তখন ইমিউন রেসপন্স হতে পারে। কিন্তু যখন আবার তাদের ইমিউন সিস্টেমটা ম্যাচুরেশনের দিকে যাবে, তখন কোনো একটা অ্যান্টিজেন যদি বডিতে ঢুকে, দিস অ্যান্টিজেন ইজ রিকগনাইজড বাই, কিভাবে রিকগনাইজ হবে এটা, সেলফ আর নন সেলফ? হ্যাঁ হ্যাঁ সেলফ, নন সেলফ, নন সেলফ, নন নন সেলফ। সেলফ মানে যদি তোমার ইম্যাচিউর ইমিউন সিস্টেম থাকে, তখন যে অ্যান্টিজেনটা ঢুকলো সেটা হচ্ছে অ্যাক্ট অ্যাজ এ সেলফ অ্যান্টিজেন। তাহলে সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে আমরা যখন করেছি টি সেল ম্যাচুরেশন, ওই সমস্ত টি সেলের ডিলিট, তার থেকে আমরা কি বলছি, নেগেটিভ সিলেকশন অফ দ্য টি সেল। আর এটার কারণে হচ্ছে টলারেন্স ডেভেলপ করছে। আর যখন ম্যাচুরেশনের দিকে যাবে, কোন একটা অ্যান্টিজেন ঢোকা মানে দিস ইমিউন সিস্টেম রিকগনাইজ দ্য অ্যান্টিজেন অ্যাজ এ নন সেলফ, তখন তার এগেইনস্টে ইমিউন রেসপন্স হবে। তোমরা দুটো কথা, একটা কথা তোমরা সবসময় মনে রাখবে, অ্যান্টিজেনের হোয়াট আর দ্য criteria of a good antigen. Criteria of a good antigen আমরা যখন পড়া বলি, ফার্স্ট আমরা প্রথম নাম্বারই বলি অ্যান্টিজেনটা কি হতে হবে, ফরেন। Foreign মানে non-self to the body. How can you recognize or differentiate between self এবং non-self? এই কোশ্চেনটা কিন্তু তখন চলে আসবে, তখন তোমাকে বলতে হবে সেলফ মানে হচ্ছে পজিটিভ সিলেকশন অফ দ্য টি, নন সেলফ মানে পজিটিভ সিলেকশন অফ দ্য টি লিম্ফোসাইট, আর সেলফ মানে হচ্ছে নেগেটিভ সিলেকশন অফ দ্য টি লিম্ফোসাইট। এটা আমরা আগেই বলেছি। যেমন টি সেল ম্যাচুরেশনে আমি আবার বলছি, টি সেল ম্যাচুরেশনে আমরা বলছি যে প্রথমে কি হচ্ছে, ডাবল নেগেটিভ, তারপর ডাবল পজিটিভ। ডাবল পজিটিভ সেটটাও কাজ করতে পারে। The double positive cells যদি self antigen এগেইনস্টে আসে, তাহলে ডিলেটেড হয়ে যায়, এগুলো হচ্ছে নেগেটিভ সিলেকশন। Due to the negative selection of the T lymphocyte, tolerance is developed. ঠিক আছে, তাহলে অ্যান্টিজেন that are present during embryonic life are considered self and do not stimulate an immune response. তাহলে এমব্রায়োনিক লাইফে যখন ইমিউন সিস্টেমটা ইম্যাচিউর থাকে, সেলফ অ্যান্টিজেন তখন ইমিউন রেসপন্স করতে পারে। কেন করতে পারে না? The lack of immune response in the fetus is caused by deletion of self-reactive T cell in the thymus. Self-antigen against যে সমস্ত T cell আসবে, they are deleted. এটাকে আমরা বলছি নেগেটিভ সিলেকশন। তাহলে the lack of immune response in the fetus is caused by deletion of self-reactive T cell in the thymus. Next. Next. Both T এবং B cell participate in the tolerance, কিন্তু tolerance যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে T cell tolerance-টাই আমরা কনসিডার করি, but T cell tolerance play an important role. Next, the T cell tolerance একটু আগে যেটা বললাম সেটাই, T lymphocyte acquire the ability to distinguish between self and non-self in the fetus thymus. The process is called the clonal deletion. That means they involve the killing of the T lymphocyte that react against self antigen. The negative selection মানে সে কি করবে, সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করবে কিন্তু সার্ভাইভ করতে পারবে না, বাট দে ডু নট রিঅ্যাক্ট উইথ দ্য সেলফ এমএসসি। তাহলে টি সেল টলারেন্স, টি সেল অলওয়েজ ডিস্টিংগুইশ বিটুইন সেলফ এবং নন সেলফ ইন দ্য ফিটাল thymus. যখনই নেগেটিভ সিলেকশন হয়ে যাচ্ছে ওই সমস্ত টি লিম্ফোসাইট ডিউ টু দ্য ইম্যাচিউর ইমিউন সিস্টেম, এটাকে আমরা বলছি নেগেটিভ সিলেকশন অথবা ডিলিশন অফ দ্য টি লিম্ফোসাইট, because they react to the self antigen but do not react to the self MSC protein. Next. আরেকটা ব্রেকডাউন একটা হচ্ছে টি সেলের ক্লোনাল ডিলিশনের জন্য টলারেন্স হতে পারে, আরেকটা হচ্ছে ক্লোনাল এনার্জি। এ দিয়ে শুরু, এনার্জি মানে হচ্ছে টি সেল স্টিমুলেশনের জন্য দুটো সিগন্যাল। ফার্স্ট সিগন্যাল হচ্ছে এপিসি at process antigen at the same time in liberate the interleukin 1.
ঠিক আছে, এবং টি সেল রিকগনাইজ দ্য প্রসেস অ্যান্টিজেন বাই টি সেল, কিন্তু সেকেন্ড co-stimulatory সিগন্যাল যদি না থাকে, তার টি সেল ইজ নট প্রপারলি অ্যাক্টিভেটেড। তাহলে প্রপার co-stimulatory সিগন্যাল যদি না থাকে, তখন টলারেন্স ডেভেলপ করতে পারে। এটাকে আমরা বলছি ক্লোনাল এনার্জি। Self-reactive T cells that are not activated because proper co-stimulation does not occur. তার মানে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে থাকবে B7 এবং টি সেলের গায়ে থাকবে CD20। এখানে যদি কোনো একটা প্রবলেম হয়, তাহলে co-stimulationটা থাকবে না, টি সেল ফুললি অ্যাক্টিভেটেড হতে পারবে না, সে কোনো ইমিউন রেসপন্স করতে পারবে না, তখন টলারেন্স ডেভেলপ করবে। এটাকে বলা হচ্ছে ক্লোনাল এনার্জি। তাহলে দুটো টলারেন্সের মেকানিজমের মধ্যে টি সেল টলারেন্স ইজ মোর ইম্পর্টেন্ট। দুটো মেকানিজমে হয়, একটা হচ্ছে নেগেটিভ সিলেকশন আর একটা হচ্ছে নেগেটিভ সিলেকশন অফ দ্য টি লিম্ফোসাইট। নেগেটিভ সিলেকশন বলতে আমরা কি বুঝি? সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে রিঅ্যাকশন করা বাট ডু নট রিঅ্যাক্ট টু দ্য সেলফ এমএসসি, ওই সমস্ত টি সেল আর ডিলেটেড। আর ক্লোনাল এনার্জি মানে হচ্ছে প্রপার co-stimulation যদি না থাকে, টি সেল ইজ নট ফুললি অ্যাক্টিভেটেড। নেক্সট। তাহলে অত কিছুতে আমরা যাব না, তাহলে এই দুটো কথা তোমরা মনে রাখবে টলারেন্সের ব্যাপার। নাও দ্য অটোইমিউনিটি। নেক্সট। B cell tolerance, clonal deletion, while B cell fixation in the bone marrow. এটা বলছে আর কি, কিন্তু একদম প্রপার মেকানিজম ওরা বলে। ওরা বলছে বোন ম্যারোতে বি সেল যখন ডেভেলপমেন্ট হয়, তখন কিছু কিছু বি সেল ডিলিটেড হয়ে যায়, তখন টলারেন্স ডেভেলপ হয়। এটুকু মেকানিজম আসলে ফুললি ক্লিয়ার। নেক্সট। এগুলি দরকার নেই। নেক্সট, অটোইমিউনিটি। নাও দ্য অটোইমিউনিটি। তারপর টলারেন্স তোমরা বুঝলে ইমিউন রেসপন্স না হওয়ার জন্য দুটো এতে টি সেলের জন্য হতে পারে একটা ক্লোনাল ডিলেশন আর একটা ক্লোনাল এনার্জি। আরেকটা হচ্ছে না দ্য অটোইমিউনিটি। অটোইমিউনিটি জাস্ট দেখা যাচ্ছে অ্যান্টিবডি ডেভেলপ এগেইনস্ট দ্য সেলফ অ্যান্টিবডি। এটার ডেফিনিশনটা ভালো হয়, ইমিউন রিঅ্যাকশন এগেইনস্ট সেলফ অ্যান্টিবডি। তার মানে এটা হতে পারে, তাহলে অ্যান্টিবডি ডেভেলপ এগেইনস্ট সেলফ অ্যান্টিবডিজ ফর দ্য অটোইমিউনিটি। নেক্সট। এমনি তোমরা একটু দেখো, আমি এমনি বলছি, নর্মাল ইন্ডিভিজুয়াল হ্যাভ শোন টু প্রসেস টি সেল ম্যাচুরেশন, রিসার্কুলেশন, সেলফ রিঅ্যাক্টিভ টি সব কিন্তু নর্মাল সবাই মধ্যে হচ্ছে। ম্যাচুরেশন হচ্ছে, কিছু সেল ডিলেটেড হচ্ছে। আমরা যেটা বলছি যে টি সেল যে ডিলিশন হয়ে যাচ্ছে, কিন্তু নট অল সেলফ রিঅ্যাক্টিভ টি লিম্ফোসাইট আর ডিলেটেড ডিউরিং টি এন্ড বি সেল ম্যাচুরেশন। আমরা যেটা বলছি সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে আসলে টি সেলগুলি ডিলেটেড হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু টি লিম্ফোসাইট আর নট ডিলেটেড। Since the presence of this self-reactive T lymphocyte, তখন কি করবে? ওই সমস্ত self-reactive T lymphocyte, next slide, they produce the antibody against the self-antigen. তখনই autoimmune reaction হবে। The lymphocyte does not result in autoimmune reaction. Their activity must be regulated through clonal energy and clonal suppression. Next. A breakdown of this regulation can lead to activation of self-reactive T or B cell. এটা একটু কমপ্লিকেটেড লাগছে, আমি খুব ইজি করে বলি। আমরা এতক্ষণ যেটা বললাম যে সেলফ রিঅ্যাক্টিভ টি এবং বি লিম্ফোসাইট আর ডিলেটেড ডিউরিং ম্যাচুরেশন, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সেলফ রিঅ্যাক্টিভ বি এবং টি সেল দে আর নট ডিলেটেড। তাহলে তারা কি করে? বডির মধ্যে বসে আছে, কিন্তু তাদের ফাংশনটা রেগুলেটেড হচ্ছে। তারা যদি কোনোভাবে অটোইমিউনিটি ডেভেলপ করতে না পারে, সেজন্য ওদের একটা সিস্টেম বডির মধ্যে অলরেডি হয়ে আছে, কিন্তু কোনো কারণে এই রেগুলেশনটা যদি ব্রেক ডাউন হয়, তাহলে দেখা যাচ্ছে ওর সাথে টি এবং বি লিম্ফোসাইট they produce the immune response and generating humoral or cell mediated immunity against the self antigen. তখনই আসলে অ্যাকচুয়ালি অটোইমিউন ডিসঅর্ডারটা হয়, and this autoimmunity can cause serious damage to the cell এবং organ. যারা খুব ভালো বলতে চায় তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে মানে এই যে আমি একটু আগে বললাম যে অটোইমিউনিটি মেকানিজমে আসার অ্যাকচুয়ালি কি জিনিসটা, self-reactive T lymphocyte not delayed, but they are regular.
organ. ঠিক আছে, next. Now the mechanism of autoimmunity. Number হচ্ছে molecular mimicry. Mimicry মানে হচ্ছে structural similarity. একটা অ্যান্টিজেন বডিতে ঢুকলো, তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হলো। দেখা গেল এই অ্যান্টিবডি অন্য স্ট্রাকচার এগেইনস্টে কাজ করে অটোইমিউন ডিসঅর্ডার করতেছে। কিসের জন্য? ডিউ টু দ্য স্ট্রাকচারাল সিমিলারিটি। তাহলে মলিকুলার মিমিক্রি মানে হচ্ছে স্ট্রাকচারাল সিমিলারিটি। দেখো, ভেরিয়াস ব্যাকটেরিয়া এন্ড ভাইরাসেস আর implicated as the source of cross-reacting antibody that trigger the activation of the autoreactive T and B cells. অনেক ব্যাকটেরিয়া, যেমন আমরা ডেঙ্গু যখন টেস্ট করি দেখা যাচ্ছে যে তার এগেইনস্টে অ্যান্টিবডি হচ্ছে। অনেক সময় দিস অ্যান্টিবডি ইজ ক্রস রিঅ্যাক্ট উইথ চিকুনগুনিয়া, অ্যানাদার ভাইরাল ডিজিজ। হ্যাঁ, তাহলে এরকম হতে পারে। সেরকম ব্যাকটেরিয়ার কিছু ডিজিজ আছে। তাহলে ভেরিয়াস ব্যাকটেরিয়া এন্ড ভাইরাসেস আর implicated as the source of cross-reacting antibody. তার মানে একটা অ্যান্টিজেন ঢুকলো, তার এগেইনস্টে অ্যান্টিবডি, and this antibody cross react with the different structure of the body and produce the autoimmune disorder. Next one. Let the example দেখো, Streptococcus pyogenes. Streptococcus pyogenes কি ব্যাকটেরিয়া না ভাইরাস? ব্যাকটেরিয়া। কি ধরনের ব্যাকটেরিয়া? কি ধরনের ব্যাকটেরিয়া? কক্কাই। কক্কাই। কি ধরনের কক্কাই? গ্রাম পজিটিভ না নেগেটিভ? গ্রাম পজিটিভ। গ্রাম পজিটিভ। গ্রাম পজিটিভ। তাহলে আমরা একসাথে যদি তোমাকে মরফোলজি জিজ্ঞাসা করো, Streptococcus pyogenes মরফোলজিটা তুমি একসাথে বলে যাবা, দিস ইজ দ্য গ্রাম পজিটিভ চেইন ফর্মিং কক্কাই। আচ্ছা, যাই হোক, তাহলে Streptococcus pyogenes একটা ব্যাকটেরিয়া, তার সেল ওয়ালের মধ্যে স্ট্রাকচার আছে যেটা আমরা পড়নি নিশ্চয়, এম প্রোটিন। এম প্রোটিন ইজ ওয়ান অফ দ্য অ্যান্টিজেনিক স্ট্রাকচার অফ দিস ব্যাকটেরিয়া। আরো কিছু আছে। তাহলে এম প্রোটিন এটা একটা অ্যান্টিজেনিক স্ট্রাকচার অফ Streptococcus pyogenes। যেহেতু এম প্রোটিন অ্যান্টিজেনিক, তাহলে Streptococcus যখন বডিতে ঢুকবে অবশ্যই তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিবডি কার এগেইনস্টে তৈরি হবে? এম প্রোটিনের এগেইনস্টে। ঠিক আছে, তখন দিস অ্যান্টিবডি ক্রস রিঅ্যাক্ট উইথ দ্য কার্ডিয়াক মাসেল লিডিং টু রিউমাটিক ফিভার। কেন সে হার্ট মাসেলের সাথে ক্রস রিঅ্যাকশন করবে? ডিউ টু দ্য স্ট্রাকচারাল সিমিলারিটি অথবা মলিকুলার মিমিক্রি। তাহলে এম প্রোটিন অফ Streptococcus pyogenes and myosin of the cardiac muscle are structural similarities. So antibody against M protein cross react with the cardiac muscle leading to rheumatic fever. আমি আবার বলছি এটা, তাহলে Streptococcus pyogenes মধ্যে M protein is one of the antigenic structure. This যখনই তার ইনফেকশন হবে, M প্রোটিনের এগেইনস্টে কি তৈরি হবে? অ্যান্টিবডি। দিস অ্যান্টিবডি কেন কার্ডিয়াক মাসেলের সাথে রিঅ্যাকশন করে রিউমাটিক ফিভার করবে? ডিউ টু দ্য স্ট্রাকচারাল similarity of the heart muscle, so leading to rheumatic fever. তাহলে এটা একটা মেকানিজম। নেক্সট, নাম্বার 2 হচ্ছে রিলিজ অফ সিকোয়েস্ট্রার অ্যান্টিজেন। সিকোয়েস্ট্রার মানে হচ্ছে লুকানো অ্যান্টিজেন। কিছু কিছু টিস্যু আছে আমাদের বডিতে, যেমন স্পাম, সিএনএস, লেন্স, ইভাল ট্রাক্ট অফ দ্য আই, এটা সবসময় লুকানো অবস্থা থাকে। সো দেয়ার অ্যান্টিজেন আর নট এক্সপোজ টু দ্য ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমে টাচে ওরা আসছে। তাহলে স্পাম, সিএনএস, লেন্স এন্ড uveal tract of the eye are sequestered, so their antigen are not exposed to the immune system. যেহেতু তারা ভিতরে ঢুকে থাকে, অনেক সময় এই সাইটগুলিকে বলা হচ্ছে ইমিউনোলজিক্যালি প্রিভিলেজ সাইট। কিন্তু কোন কারণে যদি এই সমস্ত অ্যান্টিজেন সার্কুলেশনে চলে আসে অ্যাক্সিডেন্টালি, সো দে প্রডিউস দ্য humoral or cell mediated immunity, that means the produce autoimmune disorder. The release of the sequestered antigen, এই সমস্ত অ্যান্টিজেন এমনিতে নরমালি সার্কুলেশনে পাবে না, কোন কারণে যদি ওরা সার্কুলেশনে চলে আসে অ্যাক্সিডেন্টালি, সো দিস and produce the antibody against the self antigen. এই সমস্ত টিস্যু হচ্ছে স্পাম, সিএনএস, লেন্স and uveal tract of the eye. অনেক সময় সাইটগুলিকে কি বলা হচ্ছে? ইমিউনোলজিক্যালি প্রিভিলেজ সাইট। আমি একটু বলি, এগুলি একটু টাফ আছে, বারবারই পড়তে হবে। শুনতেছো তোমরা? হ্যাঁ, জি ম্যাম, শোনাচ্ছে। ইয়েস ম্যাম। আমি তোমাদেরকে বারবারই বলছি যে তোমরা এগুলি বারবার পড়বে, তাহলে মনে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, আরেকটা মেকানিজম হচ্ছে ইপিটোপ স্প্রেডিং। ইপিটোপ মানে কি?
স্প্রেড ইপিটপ মানে কি ইপিটপ শুনতে পাচ্ছ আমাকে জি ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ বলো বলো বুঝছো না কেন অ্যান্সার টু দ্য হোয়াট ইউ মিন বাই ইপিটপ Epitope are small chemical groups. হ্যাঁ Ma'am, epitopes are small chemical groups composed of 3 to 5 sugars কোথায় on the থাকে surface of antigen molecule. সারফেস অফ দ্য অ্যান্টিজেন মলিকিউল ভেরি গুড তাহলে অ্যান্টিজেন যে পোর্শনটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে সেটা হচ্ছে ইপিটোপ অ্যান্টিবডি যে পোর্শনটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে সেটাকে আমরা বলছি প্যারাটোপ তাহলে অ্যান্টিজেন ডিটারমিনেন্ট সাইটকে আমরা বলছি ইপিটোপ প্যারাটোপ হচ্ছে অ্যান্টিবডি ডিটারমিনিং সাইট তাহলে ইপিটোপ স্প্রেডিং নাম্বার 3 কোন কারণে যদি আমাদের বডিতে একটা ভাইরাল ইনফেকশন হয় ভাইরাল ইনফেকশনের মধ্যে সেল ড্যামেজ হলো ওই সেলের একটা পোর্শন অ্যান্টিজেন অ্যাক্ট অ্যাজ এ কি হচ্ছে ওই প্রোটিনটা অ্যাক্ট অ্যাজ এ অ্যান্টিজেন এবং বডির ভিতরে ইনজুরি সেল থেকে যে প্রোটিনটা রিলিজ হলো সেটা হচ্ছে অটো অ্যান্টিজেন and this antigen then activate the autoreactive T cell and produce autoimmune disorder. তাহলে দেখো auto antigen damage to the cell caused by viral infection. This newly exposure of auto antigen যেহেতু টিস্যু ড্যামেজের পরে অ্যান্টিজেনটা রিলিজ হচ্ছে সেটাকে আমরা বলছি অটো অ্যান্টিজেন stimulate the autoreactive T and B cell and produce autoimmune disorder. So there are three mechanisms of autoimmunity. Number one is molecular mimicry, the structure similarity. Number two is sequester antigen release. Number three is epitope spread. Number two is important. First two, molecular mimicry এবং কি হচ্ছে আরেকটা হচ্ছে release of sequester antigen. দুটো মেকানিজম হচ্ছে খুব ইম্পর্টেন্ট। নেক্সট তাহলে মেকানিজমটা আমরা বললাম নাও দ্য এক্সাম্পল অফ অটোইমিউন ডিসঅর্ডার তোমাদের যেটুকু লাগবে সেটুকুই তাহলে এক্সাম্পল অফ অটোইমিউন ডিজিজের মধ্যে আমরা দুটো গ্রুপে ভাগ করেছি একটা হচ্ছে অর্গান স্পেসিফিক এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে সিস্টেমিক তাহলে অর্গান স্পেসিফিক অটোইমিউন ডিজিজের মধ্যে আছে এডিসন ডিজিজ অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া Foster syndrome Graves disease Myasthenia gravis pernicious anemia, idiopathic thrombocytopenia purpura, post-streptococcal AGA. এগুলো হচ্ছে অর্গান স্পেসিফিক যেগুলো অর্গানের এগেইনস্টে অটো অ্যান্টিবডি ড্যামেজ দা অর্গান অথবা সেল অথবা টিস্যু তাহলে এডিসন ডিজিজ অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া Gould Foster syndrome Graves disease Myasthenia gravis pernicious anemia idiopathic thrombocytopenia purpura post-streptococcal it's organ specific autoimmune disorder ঠিক আছে এটা চার এমসিকিউ তে তুলে দেয় organ specific অথবা systemic autoimmune disorder next now the systemic autoimmune disease এর মধ্যে systemic মানে বুঝতেছো ওটা systemic autoimmune disorder systemic lupus erythematosus Sjogren's syndrome rheumatoid arthritis multiple sclerosis systemic lupus erythematosus Sjogren's syndrome rheumatoid arthritis multiple sclerosis which is systemic autoimmune disorder এখান থেকে তোমাকে যে কোশ্চেনটা করবে যেমন সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস কোন কোন বডির স্ট্রাকচারের এগেইনস্টে তোমার অ্যান্টিবডি তৈরি হচ্ছে অটো অ্যান্টিবডি নিউক্লিক অ্যাসিডের এগেইনস্টে তৈরি হচ্ছে ডিএনএ এর এগেইনস্টে তৈরি হচ্ছে সেটা হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস রিউমাটয়েড আর্থ্রাইটিস তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস যে আমাদের ইমিউনোগ্লোবুলিন জি আছে তার এগেইনস্টে অটো অ্যান্টিবডি তৈরি হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর মধ্যে একটা ফ্যাক্টর আমরা ডিটেকশন করি যেটাকে বলা হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর এটা অ্যাকচুয়ালি আইজিএম তাহলে অটো অ্যান্টিবডি তৈরি হচ্ছে কার এগেইনস্টে ইমিউনোগ্লোবুলিন জি এর এগেইনস্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জিজ্ঞেস করবে রিউমাটয়েড আর্থ্রাইটিস যে অটো অ্যান্টিবডি তৈরি হচ্ছে কার এগেইনস্টে তাহলে হিউম্যান ইমিউনোগ্লোবুলিন জি তাহলে অর্গান এবং সিস্টেমিক অটোইমিউন ডিসঅর্ডার তাহলে মনে রাখবে নেক্সট
অটোইমিউনিটি শেষ না, the tumor immunity. টিউমার ইমিউনোলজি এটা পড়তে হয়। টিউমারের এগেইনস্টে আমাদের কোন কোন সেল কাজ করে? টিউমারের এগেইনস্টে টিউমার একটা বডিতে টিউমার হলে আমাদের ডিফেন্স মেকানিজমের মধ্যে কোন কোন সেল তার এগেইনস্টে কাজ করে বলো তো? টিউমার বলতে পারছি না শুধু ম্যাম সাইটোটক্সিক টি সেল। ভেরি গুড, ভেরি গুড। সাইটোটক্সিক টি সেল অথবা CD4 পজিটিভ সেল। তারপরে বলো এনকে সেল, তাই না? এনকে সেল তো আসলে কোনো রিকগনিশনের দরকার নেই, সরাসরি হ্যাঁ ন্যাচারাল কিলার সেল। তারপরে ম্যাক্রোফেজেরও কিন্তু একটা রয়েছে। টিউমার ইমিউনোলজি এই থেকে আসলে অত ডিটেইলস জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করে যে একটা টিউমার এগেইনস্টে আমাদের বডি ডিফেন্স মেকানিজম কিভাবে কাজ করছে। তাহলে তোমরা যেটা বললে CD4 পজিটিভ টি সেল, ম্যাক্রোফেজ, এনকে সেল। আচ্ছা, যাই হোক, টিউমার ইমিউনোলজি বলতে আমরা কি বুঝি? Tumor immunology is study of antigenic property of the tumor cell, host immune response to the tumor cell. Immune system can be modulated to recognize tumor cell and promote tumor eradication. Next. Next. শুধু নামগুলো জানতে হবে। আচ্ছা, এমনিতে মানে একটা নর্মাল সেল থেকে অনকোজেনিসিটি কিভাবে হচ্ছে সেটা দেখো। নর্মাল সেল ট্রান্সফার ইনটু দ্য সেলুলার অনকোজেন কিভাবে হচ্ছে? যদি কোনো মিউটেশন, কোনো ভাইরাল ইনফেকশন, রেডিয়েশন, কোনো জেনেটিক ডিসঅর্ডারের জন্য, জেনেটিক রিঅ্যারেঞ্জমেন্টের জন্য সাধারণত প্রোটো অনকোজেন মানে হচ্ছে অনকোজেনের আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে, তারপরে হচ্ছে সেলুলার অনকোজেন। এগুলো হচ্ছে প্যাথোলজিতে। নেক্সট একটু দেখো, তাহলে টিউমারের দুটো টিউমার টাইপস অফ টিউমার অ্যান্টিজেন। দেয়ার আর টু টাইপস, একটা হচ্ছে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন আর একটা হচ্ছে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। জিজ্ঞাসা করবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরে দ্য টিউমার অ্যান্টিজেন টু টাইপস, একটা হচ্ছে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন আর একটা হচ্ছে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। Tumor specific antigen are found only on the tumor cell and help in tumor rejection. কেন একটু লাস্ট কথাটা বলা হলো? কারণ অ্যান্টিজেন টিউমার সেলের গায়ে থাকে, ওটা দেখে আমরা চিনতে পারছি এবং ওটার এগনেস্টে আমরা টিউমার থেকে রিজেক্ট করতে পারছি। তো টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন আর প্রেজেন্ট অনলি অন দ্য টিউমার সেল। নেক্সট, tumor associated antigen, associated মানে found on tumor cell, also on some normal cell. Tumor cell এর মধ্যে পাওয়া যাবে, কিছু নরমাল সেলের মধ্যে পাওয়া যাবে, বাট qualitative and quantitative antigen expression permit the use of this antigen to distinguish antigen tumor সেলের মধ্যে থাকবে as well as normal সেলের মধ্যে অনেক অল্প পরিমাণে থাকবে। কিন্তু আমরা যদি কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডিটেকশন যদি করতে পারি, তাহলে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো হুইচ ওয়ান আর টিউমার সেল থেকে বের হচ্ছে নাকি নরমাল সেল থেকে বের হচ্ছে। একটু পরে দিব, আপনি এখানে রেখে দিন। They do not help in tumor rejection but has got role in diagnosis, prognosis and immunotherapy. Last four lines are very very important. ভাইভাতে ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করা, তাহলে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনের যে রোল সেটা কি? ডায়াগনোসিস করতে পারবো, এটাকে আমরা ডায়াগনোসিস করার পরে আমরা বিফোর এবং আফটার এটা লেভেল দেখবো, তাহলে প্রগনোসিসটা বুঝতে পারবো। এবং ইমিউনোথেরাপি, আমরা যে মনোক্লোনাল অ্যান্টিবডি অথবা ক্যান্সার থেরাপি যে দিব, সেগুলি সবকিছু অ্যাসেস করতে পারবো টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। তাহলে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন আমরা টিউমার সেলের মধ্যে পাবো as well as normal cell, but qualitative and quantitative antigen expression permit the use of this antigen to distinguish tumor cell from normal cell. Obviously tumor cell থেকে অনেক বেশি পরিমাণ অ্যান্টিজেন মানে টিউমার অ্যান্টিজেন লিবারেটেড হবে। তাহলে কি করতেছে ওরা? টিউমার রিজেকশনে কোনো হেল্প করে না, বাট হ্যাজ গট রোল ইন ডায়াগনোসিস, প্রগনোসিস এন্ড ইমিউনোথেরাপি। নেক্সট, তাহলে এই সমস্ত টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনের মধ্যে আমরা কি পাচ্ছি? দুটো পাচ্ছি, একটা হচ্ছে অনকোফিটাল অ্যান্টিজেন, এটা হচ্ছে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, আর এটা হচ্ছে আলফা ফিটোপ্রোটিন। অনকোফিটাল অ্যান্টিজেন, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন তোমরা পড়ে এসেছো, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন
found in the fetal guard and human, but কোথায় পাওয়া যায় ফিটাল গার্ডের মধ্যে একটা অল্প পরিমাণ থাকছে, কিন্তু হিউম্যান কোলোনি ক্যান্সারের মধ্যে যে কার্সিনোমা এমব্রায়োনিক অ্যান্টিজেনটা পাওয়া যাচ্ছে এটার পরিমাণ অনেক বেশি। তাহলে কার্সিনোমা এমব্রায়োনিক অ্যান্টিজেন নরমালি একটা প্রোটিন পাওয়া যাচ্ছে ফিটাল গার্ডে, বাট অ্যাবনরমালি কোথায় পাওয়া যাচ্ছে কোলন ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, এগুলিতে পাওয়া যাচ্ছে, হিউম্যান কোলোনিক ক্যান্সারে পাওয়া যাচ্ছে। যেহেতু ক্যান্সারে পাওয়া যাচ্ছে সেজন্য লেভেলটা অনেক বেশি থাকে। নেক্সট, আরেকটা হচ্ছে আলফা ফিটোপ্রোটিন, নরমালি সিক্রেটেড বাই ফিটাল লিভার এন্ড ইয়ক সেল। অল্প পরিমাণ নরমালি দেখা যাচ্ছে ফিটাল লিভার, আস্তে আস্তে যখন ম্যাচুরেশনে এরা থাকে, বাট ফাউন্ড ইন দ্য সিরাম অফ দ্য পেশেন্ট উইথ হেপাটোমা। হেপাটোমা মানে লিভারে যে সিনেমাটা হচ্ছে, এন্ড জার্মিনাল অথবা জার্ম সেল টিউমার। তাহলে হেপাটোমা, দ্যাট মিন্স লিভার হচ্ছে কার্সিনোমা এন্ড জার্ম সেল টিউমার, কিন্তু নরমালি পাওয়া যাচ্ছে ফিটাল লিভার এন্ড ইয়ক সেল। তাহলে দুটো আমরা পাচ্ছি, যেটা হচ্ছে একটা হচ্ছে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, আর একটা হচ্ছে আলফা ফিটোপ্রোটিন। নরমালি ওরা পাওয়া যাচ্ছে অল্প পরিমাণে ফিটাল লিভারে, কিন্তু যখনই একটা অ্যাডাল্ট পারসন তার হেপাটোমা অথবা জার্ম সেল টিউমার, অবভিয়াসলি এখানে অনেক বেশি পরিমাণে আলফা ফিটোপ্রোটিন পাওয়া যাচ্ছে, আর কোলোনিক ক্যান্সারে পাওয়া যাচ্ছে হচ্ছে তোমার কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। তাহলে এগুলি দেখে আমরা নরমাল এবং অ্যাবনরমালটা ইজিলি ডিটেকশন করতে পারছি। নেক্সট, নাও তাহলে আমরা দুটো টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন এবং অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। স্পেসিফিক অ্যান্টিজেন সারফেসে যখন আসবে আমার ইমিউন সিস্টেমটা রিজেকশন করে দিবে, আর অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন মানে ডায়াগনোসিস, প্রগনোসিস এবং ইমিউনোথেরাপি জন্য ইম্পর্টেন্ট। ইমিউন রেসপন্স টু টিউমার সেল, আমাদের বডি কিভাবে একটা টিউমার এগেইনস্টে কাজ করে, যেটা আমরা একটু আগে বললাম। সিএমআই, সেল মেডিয়েটেড ইমিউনিটি, কিভাবে হচ্ছে বাই CD4 পজিটিভ সেল। কারণ টিউমার গ্রাফট এবং ভাইরালি ইনফেক্টেড সেল এরা অলওয়েজ কি দিয়ে প্রেজেন্ট হয়, এমএসসি ক্লাস 1। এমএসসি ক্লাস 1 দিয়ে প্রসেস এবং প্রেজেন্ট হলে অলওয়েজ রিকগনাইজড বাই দ্য CD8 সেল, নট CD4 সেল। CD4 সেল দিয়ে যেগুলি রিকগনাইজ হয় অলওয়েজ প্রেজেন্ট বাই এমএসসি ক্লাস 2। তাহলে মনে রাখবে টিউমার সেল, গ্রাফট এবং ভাইরাল ইনফেক্টেড সেল অলওয়েজ ক্লাস 1 দিয়ে প্রেজেন্ট হয়, সেজন্য CD4 রিকগনাইজ দ্য ক্লাস 1 এমএসসি অন দ্য টিউমার সেল। টিউমার সেলকে ওরা ইজিলি চিনতে পারে কারণ তাদের গায়ে এমএসসি ক্লাস 1 আছে। এনকে সেল, এনকে সেল সরাসরি কিল করতে পারে, অথবা এনকে সেল এফসি রিসেপ্টর অন এনকে সেল bind to the antibody coated tumor cell leading to ADCC, অথবা ADCC এর মাধ্যমে সে টিউমারটাকে কিল করতে পারে। তাহলে নরমালি এনকে সেল নরমালি টিউমারটাকে রিকগনাইজ করে তাকে কিল করতে পারে। আর এটা কিভাবে হতে পারে, এনকে সেলের গায়ে অ্যান্টিবডির এফসি রিসেপ্টরের জন্য একটা রিসেপ্টর আছে, সাপোজ তার এগেইনস্টে ইমিউনোগ্লোবুলিন জি তৈরি, তাহলে জি এর এফসি পোরশনটা লাগবে হচ্ছে এনকে সেলের গায়ে, এফপিভি পোরশনের সাথে টিউমার লাগানো আছে, এভাবে সে কিল করবে, সেজন্য এটাকে বলা হচ্ছে এডিসিসি অথবা অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, যেহেতু অ্যান্টিবডির হেল্প নিয়ে সে করছে। আর এনকে সেল এমনিতেই টিউমার সেলকে ইজিলি রিকগনাইজ করতে পারে, কারণ টিউমার সেল অনেক সময় ডাউন রেগুলেশন অফ এমএসসি ক্লাস 1, আর আমরা জানি যে ডাউন রেগুলেশন অফ এমএসসি যে ক্লাস 1 যে সমস্ত সেল আছে তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে এনকে সেলের, তখন তারা তাদেরকে খুঁজে বের করে ইজিলি কিল করে দেবে। নেক্সট, macrophage. Macrophage secrete a cytokine called the tumor necrosis factor. নামটা শুনে বোঝা যাচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, মানে তার কাজ হচ্ছে অ্যান্টি টিউমার অ্যাক্টিভিটি অথবা টিউমারকে নেক্রোসিস করে। তাহলে টিউমারের এগেইনস্টে আমাদের ডিফেন্স যেটা সেটা হচ্ছে CD8 সেল। কেন? কারণ এরা অলওয়েজ ক্লাস 1 দিয়ে হয়। এনকে সেল ডাউন রেগুলেশন অফ দ্য টিউমার সেল ইজিলি রিকগনাইজ বা এডিসিসি দিয়ে করতে পারে। আর ম্যাক্রোফেজ সিক্রেটোফাইল, যেটাকে আমরা বলছি TNF আলফা হতে পারে, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, দ্যাট ইজ প্রোটেন অ্যান্টি টিউমার অ্যাক্টিভিটিস। নেক্সট, আর টিউমার এগেইনস্টে আমাদের বডি কিভাবে কাজ করে সেটা আমরা এখন টিউমার কিন্তু অনেক চালাক, সে আমাদের
ইমিউন সিস্টেমকে এসকেপ করে চলে যেতে পারে। কিভাবে এসকেপ করতে পারে? মডুলেশন অফ দ্য টিউমার অ্যান্টিজেন, মানে তার অ্যান্টিজেনিক প্রপার্টিটা যদি সে চেঞ্জ করে দিতে পারে। রিডাকশন অফ দ্য ক্লাস 1 এমএসসি, যদি এনটি সেল তাকে খুঁজে বের করে তারপরে ডাউন লেভেল তাহলে ডাউন রেগুলেশন reduction of class 1 MSC, lack of post কারণে invasion next. বলো। ম্যাম একটা সেল পড়া হচ্ছে না মনোক্লোনাল অ্যান্টিবডি, মনোক্লোনাল শুধুমাত্র Polyclonal- একটা অ্যান্টিবডি প্রডিউস করতে। রাইট। বি সেল পলিক্লোনাল মানে অনেক অনেকগুলো বি সেল প্লাজমা বি সেল প্রডিউস করতে। সিঙ্গেল ক্লোন অফ সেল থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মনোক্লোন, আর ডিফারেন্ট ক্লোন থেকে যেটা তৈরি হচ্ছে, ক্লোন বলতে হবে এখানে, সেটা হচ্ছে পলিক্লোন। তাহলে ইমিউনোথেরাপি ক্যান্সার এগনেস্টে আমরা ড্রাগ তো দিচ্ছি, তার এগনেস্টে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডিকে ইউজ করি। মনোক্লোনাল অ্যান্টিবডির সাথে অনেক সময় টক্সিন ইউজ করা হয়। সাইটোকাইন থেরাপি আজকাল খুব ইউজ করা হচ্ছে, সাইটোকাইন থেরাপি আর ইন্টারফেরন। ইন্টারফেরনের মধ্যে আমরা যেটা টিউমার এগনেস্টে কাজ করে সেটা হচ্ছে ইন্টারফেরনের তিনটা আছে, আলফা, বিটা এবং গামা। যেটা ইউজ করি সেটা হচ্ছে গামা। আমরা ডিটেইলস সেগুলি যখন ড্রাফট রিজেকশন করবো তখন কি মনোক্লোনাল অ্যান্টিবডিগুলির নামগুলি আমরা জানি। তাহলে ইমিউনোথেরাপি আমরা কি ভাবে দিতে পারি? মনোক্লোনাল অ্যান্টিবডি ট্যাগ উইথ দ্য টক্সিন, সাইটোকাইন থেরাপি এবং ইন্টারফেরন। ইন্টারফেরনের অনেক রোল আছে, টিউমার এগনেস্টে রোল আছে। ক্রনিক যদি ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, সাপোজ হেপাটাইটিস সি, বি, এদের এগনেস্টেও কিন্তু আজকাল ইন্টারফেরন দেওয়া হয়। নেক্সট, এখন যেটা আছে এটাই লাস্ট ইমিউনোলজি, ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডারকে আমরা চারটা গ্রুপে ভাগ করেছি। একটা হচ্ছে বি সেল ডেফিসিয়েন্সি, একটা হচ্ছে টি সেল ডেফিসিয়েন্সি, একটা হচ্ছে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি, আর একটা হচ্ছে ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি, মানে ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটিস ডেফিসিয়েন্সি। তাহলে ইমিউনো শুধু নাম জানবো, আমরা ডিটেলস কিছু বলবো না। ইমিউনোডেফিসিয়েন্সি মানে যদি ইমিউনোডেফিসিয়েন্সি হয় আমাদের বডিতে তাহলে কি হবে? নানা ধরনের ইনফেকশনে আমরা ভুগবো। সেটা হচ্ছে নানা ধরনের অপরচুনিস্টিক ইনফেকশনে আমরা ভুগবো। সেটাকে আমরা চারটা গ্রুপে ভাগ করেছি। একটা হচ্ছে বি সেল, একটা হচ্ছে টি সেল, আর হচ্ছে কমপ্লিমেন্ট আমরা করেছি। কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি আর ফ্যাগোসাইটিক সেলের ডেফিসিয়েন্সি হলো অনেক ধরনের ইনফেকশন হতে পারে। তাহলে এখন আমরা দেখি নেক্সট কনজেনিটাল। আমরা দুটো গ্রুপে ভাগ করেছি, একটা হচ্ছে কনজেনিটাল ইমিউনোডেফিসিয়েন্সি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি। কনজেনিটাল ইমিউনোডেফিসিয়েন্সির মধ্যে বি সেল ইমিউনোডেফিসিয়েন্সি শুধু নাম পড়বো না, এটার নাম হচ্ছে এক্স লিঙ্ক হাইপোগামাগ্লোবিন অথবা গ্লুটান এ গামা গ্লোবিন। হাইপো মানে হচ্ছে লো লেভেল অফ ইমিউনোগ্লোবিন, তো মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে বি সেল ডেফিসিয়েন্সি, এটা হচ্ছে কনজেনিটাল বি সেল ডেফিসিয়েন্সি। তার মানে অ্যাবসেন্স অফ দ্য বি সেল। বি সেল যদি ডেফিসিয়েন্সি থাকে তোমার ইমিউনোগ্লোবিন তৈরি হবে। এর নাম হচ্ছে এক্স লিঙ্ক হাইপোগামাগ্লোবিন অথবা গ্লুটান এ গামা গ্লোবিন। নেক্সট, শুধু নাম, এটা কিছু না। আর নাম্বার 2 হচ্ছে সিলেক্টিভ ইমিউনোগ্লোবুলিন ডেফিসিয়েন্সি। এটা এ হতে পারে, এম হতে পারে। এটা ক্লাস সুইচিং এ যদি কোনো সমস্যা থাকে, the cause of immunoglobulin A deficiency may be failure of the heavy chain class switching. Class switching এর জন্য যে রেসপন্সিবল সেই সুইচিং এ যদি কোনো সমস্যা হয় তাহলে পার্টিকুলার ইমিউনোগ্লোবুলিন A deficiency, ইমিউনোগ্লোবুলিন ডেফিসিয়েন্সি, যেগুলো নাম হচ্ছে সিলেক্টিভ ইমিউনোগ্লোবুলিন ডেফিসিয়েন্সি। নেক্সট, এটা হচ্ছে কনজেনিটাল বি সেল ডেফিসিয়েন্সি। কনজেনিটাল টি সেল
থাইমিক অ্যাপ্লাসিয়া, তার মানে থাইমিক অ্যাপ্লাসিয়া মানে কনজেনিটাল অ্যাপ্লাসিয়া অফ দ্য থাইমাস, যেটাকে আমরা বলছি ডিজর্জ সিনড্রোম। তাহলে টি সেল না থাকলে সিভিয়ার ভাইরাল ফাঙ্গাল ইনফেকশন এগুলি সবই। তাহলে এটার নাম হচ্ছে থাইমিক অ্যাপ্লাসিয়া অর ডিজর্জ সিনড্রোম, congenital aplasia of the thymus, নানা ধরনের ইনফেকশন, টি সেল ইনফেকশন more prone. Next, তারপরে হচ্ছে chronic mucocutaneous candidiasis, the hyperimmunoglobulin নাম B cell deficiency, combined T and B cell deficiency মধ্যে এটাকে নামই দেওয়া হচ্ছে severe combined immunodeficiency. That means the both CMI এবং humoral immunity দুটো deficiency। তাহলে দুটোই যদি deficiency হয় তাহলে মারাত্মক অবস্থা, recurring infection caused by bacteria, virus, fungus, protozoa, হ্যাঁ, because both B and T cell are defective। তাহলে combined B and T cell deficiency হলে এটাকে নাম হচ্ছে severe combined immunodeficiency। Next, আর কি হচ্ছে উস্কোট এলড্রস সিনড্রোম, অ্যাটেক্সিয়া টেলেনজিওটিসিয়া, শুধু নামগুলি ভালো লাগবে না, উস্কোট এলড্রস সিনড্রোম, অ্যাটেক্সিয়া টেলেনজিওটিসিয়া, these are the severe combined immunodeficiency, that means the both T এবং B cell deficiency। Next, তারপরে আসুন তাহলে হচ্ছে T এবং B সেলের আমরা কনজেনিটাল দেখলাম, both T and B সেলের deficiency দেখলাম, এখন হচ্ছে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি, এগুলি আমরা অবশ্যই কনজেনিটাল বলছি। কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি সেটা হচ্ছে নাম্বার 1, যেটা আমরা কমপ্লিমেন্ট করে এসেছি সেজন্য আপনাদের এটা মনে থাকার কথা, C1 প্রোটিওজ ইনহিবিটর, এটা ডেফিসিয়েন্সি হলে যে সিম্পটমটা হবে সেটা হচ্ছে হেরিডিটারি NGOED। C5 to A deficiency lead to the Neisseria infection। Next, DAF, decay accelerating factor deficiency, paroxysmal nocturnal hemoglobin, এটা পড়িয়েছি আমি। Hemolysis occur because there is a deficiency of DAF on the surface of the red blood cell, leading to increased activation of the complement। তাহলে DAF যদি না থাকে তাহলে অনেক স্পন্টেনিয়াস RBC গুলি লাইসিস হতে পারে, যেটাকে আমরা বলছি ডিকে, সরি তাকে আমরা বলছি প্যারাক্সিজেমাল নকচার্নাল হিমোগ্লোবিন, অনেক বেশি লাইসিস হচ্ছে, হিমোগ্লোবিন ইউরিন দিয়ে বেরিয়ে আসছে। তাহলে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি সেগুলো আমরা আগেই বলেছি, একটা হচ্ছে C1 ইনহিবিটর, angioedema, 5B to8 Neisseria infection, আর ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলো আমরা প্যারাক্সিজেমাল nocturnal hemoglobin। Next, phagocytes deficiency, phagocytic activity যদি deficiency থাকে সেটার নাম হচ্ছে chronic granulomatous disease, defective and bactericidal activity। কি হচ্ছে chronic granulomatous disease is due to defect in the intracellular microvascular activity of neutrophil as a result of NADPH oxidase activity অথবা similar enzyme deficiency। তাদের কিছু করার দরকার নেই, সোজা কথা হচ্ছে chronic granulomatous disease হচ্ছে defective bactericidal activities of the phagocytic cell। phagocytic cell এর কাজ হচ্ছে তাদেরকে engulf করা এবং keep by the organism by oxygen dependent and oxygen independent mode। তাহলে কোনো একটা ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে ওরা প্রপারলি মাইক্রোঅর্গানিজমকে কিল করতে পারবে, এটার নাম হচ্ছে chronic granulomatous disease। নেক্সট, এগুলোর দরকার নেই। নেক্সট, acquired immunodeficiency, এখন কনজেনিটাল বললাম, এখন acquired immunodeficiency বি সেলের মধ্যে নামটা সেমই ওরা রেখেছে, হাইপোগ্যামাগ্লোবিনুরিয়া, আর একটা হচ্ছে ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশনের জন্য বি সেল টি সেল সবই ডেফিসিয়েন্সি হচ্ছে। তাহলে বি সেল ডেফিসিয়েন্সি acquired সেটা হচ্ছে হাইপোগ্যামাগ্লোবিনুরিয়া, নামটা স্পেলিংটা ভুল আছে, আর এটা হচ্ছে ম্যালনিউট্রিশন। নেক্সট, T cell deficiency সেটা সবাই তোমরা জানো, acquired immunodeficiency syndrome অথবা AIDS, reduced helper T cell lead to the various opportunistic infection। এটার নামই দেওয়া হয়েছে acquired immunodeficiency syndrome, আর immunodeficiency হবে
নানা ধরনের অপরচুনিস্টিক ইনফেকশন। আর এটা হচ্ছে মিজলস। মিজলস এর সিভিয়ার টি সেল ডেফিসিয়েন্সি হয় এবং লিডিং টু ভেরিয়াস অপরচুনিস্টিক ইনফেকশন। নেক্সট, কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি। কমপ্লিমেন্ট গুলি লিভার থেকে আসে। যদি লিভার ফেলিউর হয় তাহলে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি। আর কি কি কারণে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হতে পারে? নেক্সট সেকেন্ড হলো কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি কি কি কারণে হতে পারে? অটোইমিউন ডিসঅর্ডার। যত অটোইমিউন ডিসঅর্ডার হবে তাহলে কমপ্লিমেন্ট ইউটিলাইজ করে ফেলে কমপ্লিমেন্টের কোনো রোল থাকে। তাহলে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি যেটা হয় সেটা হচ্ছে লিভার ডিজিজ অথবা লিভার ফেলিউর হতে পারে, হেপাটোসেলুলার কার্সিনোমার জন্য হতে পারে, এবং অটোইমিউন ডিসঅর্ডার ইউটিলাইজ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। ঠিক আছে? হ্যালো, জি ম্যাম। আচ্ছা শুনো, আমি কিন্তু আমার যেটুকু পোর্শন আমার ইমিউনোলজিতে ছিল সেটা কিন্তু আমি পড়েই ফেলেছি। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি কি পড়াবো সেটাই চিন্তা করছি। তোমাদের অ্যান্টিবডি শেষ হয়েছে তাই না? জি ম্যাম, শেষ হয়েছে। তারপর আর কি পড়া? মনোক্লোনাল পলিক্লোনাল এগুলি পড়ানো হয়েছে? জি ম্যাম। ম্যাম গত ক্লাসে অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন শুরু করেছে, একটা ক্লাস আছে। তাহলে ওইটা শুরু করলে, আর স্যার মনে গ্রাফটা স্যারের ইয়েতে আছে টিস্যু গ্রাফ, এটা পড়লেই শেষ। আমি যেহেতু ইমিউনোলজি শেষ করে ফেলেছি তাহলে সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে আমি চলে যাই, তাই না? তোমাদের যদি কোনো কোয়েরি থাকে অথবা কোনো চ্যাপ্টার যদি আবার একটু বুঝিয়ে দেওয়ার দরকার থাকে তাহলে হয়তো একটা ক্লাস আমি ইয়ে করতে পারি, যেটা মানে এগুলি না, এগুলি তোমাদের জাস্ট পড়া, যদি তোমাদের তোমরা নিজেরা চিন্তা করো বলে আমাকে বলো, তাহলে হবে। হ্যাঁ, ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, আর সিস্টেমিক ব্যাকটেরিওলজি পড়া। যদি ইমিউনোলজিতে তোমার মনে করো যে ফার্দার কিছু পড়াতে হবে তাহলে আমি একটা ক্লাসে তোমাদের কিছু ডিসকাস করে দিতে পারি। ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে, তোমরা নিজেরা ইয়ে করে আমাকে বলবে। হ্যাঁ, ঠিক আছে? ওকে ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালোই তো পারছো। কতজন আসছে আজকে? বুঝতে পারছি না। ওরা আর আমাকে পাঠানোর দরকার নেই।